এতে কার কি অসুবিধা হয়েছে, সুবিধা হয়েছে, কে করতে পেরেছো পারোনি সেটাকে বলো। হ্যাঁ, আমি তিনটা যেটা ছিল ওটা পেরেছি। আর হচ্ছে একটা লিস্টের থেকে ভ্যালু যদি আসে, সেটা ইন্ডেক্সে কোন পজিশনে থাকবে আর এই ভ্যালুটা আসলে সেটা শো করবে, সেটা পেরেছি। বাকি আর দুটো যেটা ছিল রিভার্স লিস্ট আর হচ্ছে রোটেট লিস্ট, এই দুটো পারিনি। ওকে, বাকিরা কে কে পারোনি সেটা বলো। স্যার আমি একটা পারিনি স্যার। একটা দিয়েছিলেন দিস ইজ আ বুক, ইজ অ্যাজ এ স্ট্রিং কভার থাকবে আর অ্যাজ এ ওয়ার্ড কভার থাকবে, স্যার ওটা পারিনি। আচ্ছা, বাকিরা সবাই সবকিছু পেরেছে তো? স্যার ওই লাস্টের স্ট্রিং এর যেটা ছিল ওটাতে ইজ ওয়ার্ড হিসেবে কভার থাকবে আর সাবস্ট্রিং হিসেবে কভার থাকবে, ওটাতে ওয়ার্ড হিসেবে কভার থাকবে সেটা বের করতে পেরেছি, সাবস্ট্রিং হিসেবে কভার থাকবে সেটা হয়নি। সেটা তো আরো ইজি ছিল। আর বাকি তিনটে হয়েছে। অঙ্কিতা দেখা আগে কি করেছিস। আমার মনে দেখাচ্ছি হচ্ছে স্যার। স্ট্রিং এর উপর অপারেশনে সবার প্রবলেম আছে। এই যে কন্টেন্স করলে কি করে হবে শুধু? ওকে, আর বাকিগুলো পারা গেছে তো? বাকিগুলো পেরেছি। এটা হচ্ছে রোটেশন লিস্টটা। Finding, just a minute. Substring as a word is quite easy. সেটা হচ্ছে স্প্লিট বলে একটা ফাংশনালিটি আছে, এটা আমি বলে দিচ্ছি বেসিকটা, কোডটা নিজেরা লিখবে। সেটা হচ্ছে যে আমার কাছে স্প্লিট বলে একটা ফাংশনালিটি আছে, স্পেস দিয়ে স্প্লিট করলেই আই ক্যান গেট দ্য ওয়ার্ডস ইন এ লিস্ট, স্ট্রিং লিস্টে। তারপরে চেক করলেই পাওয়া যাবে যে আমার ওটা সাবস্ট্রিং, মানে ওই সাবস্ট্রিংটা ওয়ার্ড হিসেবে কতবার আছে। ওকে স্যার। ঠিক আছে, স্যার এটা আমি সবাই বুঝতে পেরেছো তো? সুশান্ত কিছু বলছিলি? হ্যাঁ বলছি, আমি করেছি, কিন্তু সাবস্ট্রিং দিয়ে করলে তো আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মানে লাইক দিস ইজ সবকটার পরে পরে একটা করে কমা চলে আসে। কমা চলে আসছে মানে? মানে টি এর পর মানে সেটা কি কমা। ওই সিস্টেম ডিবাগে দেখেছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা স্প্লিট করলে একটা লিস্টের মধ্যে থাকবে, লিস্টের যা ডেটা আছে পুরোটা কমা কমা দিয়েই আসে, সেই জন্য। আচ্ছা তো ওটা ঠিক আছে, সেটা সমস্যা নয়। সমস্যাটা মানে ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা করতে হবে সেটা হচ্ছে স্পেস দিয়ে আমি যদি স্প্লিট করি তাহলে আলটিমেটলি আমার মানে ওই যে মানে যতগুলো ওয়ার্ড আছে সেটা একটা স্ট্রিং এর অ্যারে বা স্ট্রিং এর লিস্টের মধ্যে এসে যাবে। তারপরে আমি প্রত্যেকটা সেল ধরে ধরে চেক করলেই পেয়ে যাব কতবার ওয়ার্ড হিসেবে আছে। সো দ্যাট ইজ ইজি। তাও তাতে একটা জায়গায় প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা মানে নিজেরা আইডেন্টিফাই করো, সেটা আমি বলবো না। স্যার আমার একটা রিভার্সের প্রবলেম আছে খালি। স্যার আমি শেয়ারিং বন্ধ করবো? আসছি, আগে এই স্ট্রিং এর ব্যাপারটা বলে নি। হ্যাঁ, এটা বন্ধ করতে। আমি একটা প্রবলেম পেয়েছি, সেরকম হচ্ছে আমি ইজ দিয়ে আমি চেক করেছি যে কতবার আছে। তো ইজ দিয়ে যখন চেক করছি তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, আই আর ইজ এস এর মধ্যে যেহেতু মানে একটা স্পেস পড়ে গেছে, একটা কমা পড়ে গেছে, সো এই কারণে ও আর আইডেন্টিফাই করছে না। আইআরএস এর মধ্যে কেন স্পেস পড়বে? মানে পুরো ওয়ার্ডটার মধ্যে তো পুরোটাই মানে সিস্টেম ডিবাগে কমা কমা করে দেখিয়েছে। তার মানে তুই ক্যারেক্টার গুলোকে স্প্লিট করেছিস, ক্যারেক্টার ওয়াইজ, মানে ক্যার অ্যাড দিয়ে দেখতে হবে না ওটা। আচ্ছা
একটা আমি অন্যভাবে করেছি, সেটাতে পুরো দেখাচ্ছে ওটা, ওটা ঠিক হয়েছে কিনা একটু দেখলে ভালো হতো। আমি কি একবার শেয়ার করবো? হুম, করো। হ্যাঁ, সোমনাথদা বলুন। হ্যাঁ, আমি একটু অন্যরকম ভাবে করেছি, একটু দেখাবো কি? হ্যাঁ, আমি একবার ওটা দেখে নিই, দেখে নিয়ে তারপর এটাই আচ্ছা, আসছি। ঠিক আছে, ঠিক আছে। এটা আমি দু রকম ভাবে প্রেজেন্ট হচ্ছে স্ক্রিন। হ্যাঁ, এটা আমি দু রকম ভাবে করেছিলাম, এটা একটা ফর দিয়ে করেছিলাম আর এটা একটা সেট ওটা দিয়ে ব্র্যাকেট করেছিলাম। কেন? লাইন 7 এ ওয়াই দ্যাট ব্র্যাকেট? ব্র্যাকেটটা কি করছে? কোনখানটায়? 7 নম্বর লাইনে। এই যে স্ট্রিং, হ্যাঁ, ওটা স্যার এমনি দিয়েছি আমি, না এটা না দিলেও চলবে। এমনি 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 কিছু দেওয়া যায় না কোডের মধ্যে। এনিওয়ে, তারপরে দেখি। আচ্ছা, এটা সরিয়ে দিচ্ছি তাহলে। এটা ফর দিয়ে চালিয়েছিলাম আমি, তাতেও ইসটাকে কাউন্ট করছে। আর এটা সেট দিয়ে এটা করেছিলাম। কাউন্ট ম্যাচটা দেখে নিচ্ছি। Primarily, the method you can use for this is split. You can split that with multiple things and with regex as well. আমি রেজেক্সটা আচ্ছা এটা নয়। এখানে এসে কাউন্ট ম্যাচ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এই কতবার ইসটা আছে সেটাকে শুধু কাউন্ট করে ওই ভ্যারিয়েবলে স্টোর করছে আর কি, এই কাউন্টে। হ্যাঁ, ওটাতে প্র্যাকটিক্যালি মানে ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না, কিন্তু সাবস্ট্রিং হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, এই ইসটা দিয়ে আমি চেক করিয়েছি, এর মধ্যে ইসটা কভার আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। সেটা স্প্লিট বলে একটা মেথড হয় স্ট্রিং এর, সেটাকে ইউজ করলে কতবার ওয়ার্ড হিসেবে আছে সেটাও আইডেন্টিফাই করা যাবে। ঠিক আছে, তুই আনশেয়ার কর সোমনাথ দা, বলুন। দাঁড়ান, আমি শেয়ার করছি। হুম। এখানে রিভার্স, এটা তো একটা স্ক্রিপ্ট দিয়ে করেছি, রিভার্সটা যেটা করেছি একটা বুক দিয়ে, আর একটা হুম। স্ট্রিং নিয়েছি, মানে লিস্ট নিয়েছি একখানা স্ট্রিং লিস্ট, ওটাকে স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে রিভার্স করেছি এটাকে। হুম। আর রোটেট আর রিভার্স নাম্বারটাকে আমি একটু অন্যরকম ভাবে করেছি, মানে একটা বুলিয়ান পাস করেছি, ওটা রোটেট হবে না, রিভার্স হবে। ওকে। ঠিক আছে? সেটা হচ্ছে কি, এইটা আমি এটাকে ডিবাগ করে দেখাচ্ছি, বুঝতে পারবে। আচ্ছা সোমনাথ দা, একটা জিনিস আমার বলা উচিত, সেটা আমি জাস্ট একবার বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের মানে বেস্ট প্র্যাকটিস বলে যে আমার সিঙ্গেল লাইনের কোড হলেও, মানে আমার সিঙ্গেল লাইনে করা গেলেও, সেটা যদি ইফের কোনো বডি হয় বা ফরের কোনো বডি হয়, তাহলে ওটাকে সিঙ্গেল লাইনে না লিখে ওই ব্র্যাকেট ওপেন ক্লোজটাকে প্রপারলি দিতে। তার কারণ হচ্ছে যে আমাকে যদি কালকে কোনো কোড ডিবাগ করতে হয়, তাহলে তার স্টার্ট এবং এন্ডটা আইডেন্টিফাই করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়, তা না হলে। মানে আপনি মানে এইভাবে বলছেন, তাই তো? হ্যাঁ, আইডিয়ালি ওটাকে এই যে ইয়েটাকে করলে হাইলাইট হচ্ছে না, এটা যদি আপনার ডান দিকে থাকে, মানে ওই স্ট্রিংটা যদি মানে লাইনটা যদি বেশি ডান দিকে থাকে, তাহলে ওটার স্টার্ট বা এন্ডটা বোঝা যাবে না, কারণ পরে হয়তো কোনো একটা সেকেন্ড ব্র্যাকেট মিস হয়ে গেছে। তো ও কি করবে, আগের সেকেন্ড ব্র্যাকেট যেটা লাস্ট পেয়েছে সেটাকে ক্লোজ করবে। তো হ্যাঁ, সেই কোনটাকেও আইডেন্টিফাই করছে, এটা বুঝতে পারাটা ডিফিকাল্ট হয়। হ্যাঁ, এনিওয়ে, হুম, ওটা হচ্ছে কি একটু লাইন কোডটা বড় হচ্ছিল বলে আমি ওই জন্যই করেছিলাম। হুম। এখানে যেটা করেছি আমি, এটা রিভার্স হবে না, এটা রোটেট। যদি টু হয় তাহলে হচ্ছে রোটেট হয়ে যাবে যে লিস্টটা দিচ্ছি, আর হচ্ছে গিয়ে যদি ফলস থাকে তাহলে হচ্ছে এটা রিভার্স হবে।
ওকে, আমি এটা 5 মানে 1 to 10 আপনি ভ্যালু নিয়েছেন ওর মধ্যে বোধহয়। হ্যাঁ, ওর মধ্যে ভ্যালু নিয়েছি আমি। হ্যাঁ সেটাই বুঝি, ভ্যালুটা বোধহয় 1 to 10 নিয়েছেন, ওই জাস্ট আগের ট্যাবটায় গেলেই বোঝা যাবে। হ্যাঁ, এই যে 1 to 10, ঠিক আছে। আর যদি আমি রিভার্স করতে চাই তাহলে তো হচ্ছে কি আমাকে, আর হচ্ছে গিয়ে যদি রোটেট করতে যাই আমি 5টাকে আমি কনসিডার করবো, কিন্তু রিভার্স করালে আমি 5 কনসিডার করবো না, 10 - 1 অব্দি কনসিডার করবো। কথাটা বুঝতে পেরেছি? কোডের মধ্যে Correct. ওইটাই লেখা আছে। এটা হচ্ছে গিয়ে আমি রোটেট আর রিভার্স একসাথে করেছি, আমি একটা বুলিয়ান পাস করে বলছি। আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে করেছি। সাইজ -1 থেকে তুলেছেন, হ্যাঁ ঠিক আছে, মানে এরকম ভাবে করা যেতে পারে, অসুবিধার কিছু নেই। মানে একটা ঠিকই আছে। ফাংশনে দুটো করেছি। আর একটা অকারেন্স হ্যাঁ। যেটা করেছি, হুম। অকারেন্সের জন্য হচ্ছে কি এখানেও কেস সেনসিটিভ কি সেনসিটিভ হবে না সেটা একটা বুলিয়ান পাস করে করেছি। যদি কেস সেনসিটিভ হয় তাহলে আমি সবকে লোয়ার বা আপারে আমি কনভার্ট করছি। আমি এখানে লোয়ারে কনভার্ট বুঝতে করে পেরেছি। তারপর দিয়ে হচ্ছে কি একসাথে করেছি। এটা আমি দেখাচ্ছি আমি এটা। কারেক্ট, index of is the correct method to be used. কোন পজিশন থেকে তুলছি আর কত নম্বর পজিশন অব্দি তুলছি। তুলছে একদম, এবং সেটা আমি প্রত্যেকবার লুপের মধ্যে জাস্ট চেঞ্জ করে নিলেই ওটা আমার আলটিমেটলি দিয়ে দেবে। আমি এই স্ট্রিংটা পাস করাচ্ছি, আইএস দিয়ে হচ্ছে গিয়ে আমি করছি, হুম। ফাইন্ড করছি। কেস 1 2 সেন্সিটিভ কাউন্ট হচ্ছে গিয়ে 3খানা, হুম। একটা, দুটো, আচ্ছা। আর ইনসেনসিটিভ হচ্ছে 4খানা, এই যে এখানে, কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ড তারপরে কাউন্ট। এক্সাক্ট ফাইন্ড যেটা করেছি আমি সেটা হচ্ছে গিয়ে 1খানা। হুম। এই যে একটা আপনি পাওয়া একবার যাচ্ছে। কোডে যান, একবার জাস্ট কোডটা দেখবো। হ্যাঁ এটা ঠিক আছে, এটা দেখেছি, তারপর নিচে। আচ্ছা আপনার এলসটা না লিখলেও চলতো বোধহয়, দেখি একটু স্ক্রল করুন উপরে। না না, আমি এলসটা লিখেছি, কারণটা আলাদা আলাদা। এই এলস পোর্শনটা লিখেছি এই কেস এলসটা সেনসিটিভ। নয়, উপরের এলসটা, ওই যেটা লাইন নাম্বার 101, লাইন নাম্বার 101। হ্যাঁ, এলসটা না লিখলে চলতো এখানে। আমি এটাকে তবেও লিখে রেখেছি, এটাকে অ্যাকচুয়ালি শুরু দেখছি হ্যাঁ না। ঠিক আছে। এটা গেল তো একদম। আর একটা আছে যে অ্যাজ এ ওয়ার্ড হিসেবে কভার আছে, এটা হুম। একটু অন্যরকম ভাবে করেছি। এটা যেটা করেছি আমি, যে ওয়ার্ডটা আছে ইজ ওয়ার্ডটা, এখানে যে লজিকটা বেসিক্যালি আছে সেটা হচ্ছে গিয়ে ওই ওয়ার্ডের সামনে আর পরে স্পেস আছে নাকি সেটা আমি চেক করছি। কারেক্ট, সেটাই করতে হবে, অথবা ডট আছে কিনা। আমি স্পেসটা দিয়ে চেক করেছি। আমি আর কিছু চেক করিনি, ডট দিয়েও চেক Space করা দিয়ে যাবে। check করছি, আর অড দিয়ে ধরুন, এখানে, হ্যাঁ। হুম, মানে জেনারেলি কি হয়, আমার একটা ওয়ার্ডের ক্ষেত্রে যখন আমি ওয়ার্ডটা শেষ করছি তারপরে আমার আইদার স্পেস থাকতে পারে, অথবা স্টপ থাকতে পারে, অথবা কমা থাকতে পারে। এই তিনটেকে মোটামুটি কভার করলেই 90% 95% হ্যাঁ, সিনারিও কভার হয়ে যায়। সেই চেকিংটা এখানে আছে। হুম। ঠিক আছে, একদম লাস্টে যদি স্পেস থাকে বা কিছু থাকে তাহলে হুম। লেন্থটাকে আমি চেক করছি এখানে। হ্যাঁ বুঝতে পেরেছি। কি হচ্ছে, একটা করে কাউন্ট বাড়াচ্ছে। এটারও আছে করা, দেখছি না। হ্যাঁ এটা বুঝতে পেরেছি, আর এটা দেখাতে হবে না, এটা আমি বুঝতে আর পেরেছি। আমি জাস্ট এইভাবেই ওটাই করেছি। বললাম, আমার হ্যাঁ, যেটা মনে হলো মানে স্পেস ইজ দ্য কারেক্ট থিং টু আইডেন্টিফাই, বাট তার সাথে কমা এবং ডটটাকে বোধহয় কনসিডার করা দরকার, উচিত হুম, হুম, হুম। ওয়ার্ডের ক্ষেত্রে। না, ওটা কি লাস্ট আর ফার্স্টের কথা বলছে, তাই তো? হ্যাঁ লাস্ট মানে আমি ধরে নিচ্ছি যে আমার একটা ওয়ার্ড মানে একটা সেন্টেন্স শেষ হচ্ছে, সেখানে আমার স্টপ রয়েছে, তারপরের থেকে আমার আবার আর একটা পরের সেন্টেন্স শুরু হচ্ছে। লাস্টটা যদি আমার একটা ওয়ার্ড হয়, মানে লাস্টেরটা যদি আমার একটা ওয়ার্ড হয়, তাহলে ও কিন্তু আইডেন্টিফাই করবে না যদি আমি শুধু আচ্ছা, স্পেস দিয়ে কাউন্ট করি, না না, ওই কারণ চেকটা আমাদের পরে অনেকে স্পেস দেয় না। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দ্যাট ইজ দ্য অনলি থিং, আদারওয়াইজ আমি কোডটা দেখেছি ঠিক আছে। আর ওপরে স্ক্রিপ্ট দিয়ে আমি ডিভাইড করেছি, যেটা রিভার্স করার জন্য স্ক্রিপ্ট ফাংশন দিয়ে একটা পাঠাচ্ছে যে
1,2,3, স্ট্রিং পাঠাচ্ছে, ওটাকে স্প্লিট করে ওটাকে রিভার্স করাচ্ছে এখানে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। স্প্লিটটাকে ইউজ করা হচ্ছে মানে আমার যে কোনো ধরনের স্ট্রিংকে যদি আমায় ডিফারেন্ট সাবস্ট্রিং এ ব্রেক করতে হয়, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে স্প্লিটার, মানে কোন কোন ক্যারেক্টার দিয়ে আমি স্প্লিট করব সেটা আইডেন্টিফাই করা, দিয়ে সেটা দিয়ে স্প্লিট করে দেবো। তার সঙ্গে একটা প্যারামিটার আইডেন্টিফায়ার ক্যারেক্টারও পাঠানো উচিত actually। একদমই আইডিয়ালি সেটা দেওয়া উচিত যে আমি এক্স্যাক্টলি কোনটা, মানে যেটা আপনি এখানে হার্ড কোড করেছেন সেটাকে আমরা ওটা একটা প্যারামিটার পাঠানো উচিত। পাস করাতে পারি, মানে দ্যাট মাইট বি সেমিকোলন, দ্যাট মাইট বি স্টপ, দ্যাট মাইট বি এনিথিং। আর ওপরটা তো নর্মাল হচ্ছে রিভার্স করেছি, একটা দুটো নাম্বার নিয়ে ওটাকে রিভার্স করে। ঠিক আছে, ঠিক আছে সোমনাথ। আচ্ছা, বাকিদের জন্য যেটা করা মানে তোমরা করবে সেটা হচ্ছে যে স্পেসিফিক্যালি রাইট দ্য কোড। গাইডেন্স অলরেডি এখন যেগুলো আমরা ডিসকাস করলাম তার থেকে ইউ অলরেডি গট দ্য গাইডেন্স। সেই গাইডেন্সটা নিয়ে ট্রাই টু কমপ্লিট দিস। আমি এখনই দেখাবো না, মানে আমি এখনই লিখে দেবো না, মানে লিখে দেওয়ার দরকারও নেই, মানে সার্চ করলে সর্বত্র পাওয়া যাবে। বাট ইম্পর্টেন্ট থিং ইজ তোমরা নিজেরা কতটা হ্যান্ডস অন এই জিনিসটাকে কোপ আপ করতে পারছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা তার মানে আমরা কি কি করেছি? আচ্ছা, ম্যাপ কি আগের দিন আমরা করেছি? হ্যাভ উই ওয়ার্ক উইথ ম্যাপ? মানে ম্যাপের কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম প্রোগ্রাম বা? নো স্যার, আপনি আপাতত শুধু লিস্টটা দিয়েছিলেন আর সেট আর ম্যাপটা ডিটেইললি ডিসকাশন করবেন সেটা বলেছিলেন। ওকে ওকে, গুড। সো সেটের ক্ষেত্রে কি হচ্ছে, লিস্ট তোমরা মোটামুটি বুঝতে পেরেছো তো হোয়াট ইজ লিস্ট? আমার মাল্টিপল ভ্যালু যদি থাকে, সেম টাইপের মাল্টিপল ভ্যালু, সেটাকে নিয়ে যদি আমাকে কাজ করতে হয়। আচ্ছা, ফর ইচ লুপ দেখিয়েছিলাম, যেখানে আমি একটা লিস্টকে ইটারেট করে তার প্রত্যেকটা এলিমেন্টকে পাবো, তার লিস্ট মানে লিস্টের সাইজ ইউজ না করে। না, পরে ছিল দেখানো হয়নি স্যার। দেখিয়ে দিচ্ছি আজকে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এই যখন স্প্লিট করছি কোনো স্ট্রিং কে, হুম। এবার সেটাকে যখন আমি লিস্টে স্টোর করছি, তাহলে ওটা কি ডিফারেন্ট ইন্ডেক্সে কি স্টোর হচ্ছে? স্প্লিট করলে হ্যাঁ, লাইক দিস কে যদি আমি স্প্লিট হ্যাঁ, করি। সেটা স্ট্রিং কে স্প্লিট করছিস তো? হ্যাঁ। স্ট্রিং কে স্প্লিট করলে ও একটা অ্যারে বা লিস্টের মধ্যে ওটাকে স্টোর করবে, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্সে থাকবে। আমি যদি ওই ইন্ডেক্সটাকে ধরে আইডেন্টিফাই করি তাহলেও জিনিসটাকে পুট করবে, বা আমি ওই মানে ফর ইচ লুপের মতো করে যদি জিনিসটাকে ইউজ করি তাহলেও জিনিসটা কাজ করবে। বা এই লিস্টটাকে যদি আমি একটা অন্য লিস্টে আমি যদি স্টোর করতে চাই, তাহলে তো ডিফারেন্ট ইন্ডেক্সে স্টোর হবে, মানে 0 তে টি। ডাইরেক্টলি লিস্ট টু লিস্ট ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট করা যায়। You can directly assign that one list to another list. বুঝতে পারলাম? লিস্ট এ আছে, লিস্ট বি আছে, ঠিক আছে? দুটো সেম টাইপের লিস্ট, আই ক্যান অ্যাসাইন লিস্ট বি টু লিস্ট এ। মানে ক্লোন করলেও তো ব্যাপারটা সে একই হবে। তাহলে স্যার লিস্ট এ থেকে লিস্ট বি ওটা ইন্ডেক্স গুলো সেমই থাকবে, মানে হুবহু পুরো কপি হয়ে যাবে। হ্যাঁ, মানে ক্লোন যেটা আর কি করছে সেম। ফাংশনালিটি ওয়াইজ সেম বলতে পারো, লজিক্যালি স্যার জিনিসটা প্রথমে সেম হয়। আমি ফুল সেন্টেন্সটা একটা লিস্টে স্টোর করছি, তারপরে হুম। সেটাকে আমি স্প্লিট দিয়ে ভাগ করছি, ডিভাইড করছি, হুম। তারপরে ওটা নতুন যে আরেকটা লিস্ট আছে তার মধ্যে অ্যাসাইন করছি, তাহলে সেই সেম ইন্ডেক্সে যে মানে ওয়ার্ড গুলো অ্যাসাইন হয়ে যাবে, ডাইরেক্ট right? অ্যাসাইন করলেও হবে, আর ফর লুপের মধ্যেও অ্যাসাইন করতে পারো। ডাইরেক্টলি অ্যাসাইন করলে অ্যাজ এ হোল রাইট হ্যান্ড সাইডে যা আছে লেফট হ্যান্ড সাইড উইল মিমিক দ্য সেম। হ্যাঁ স্যার, ওকে। ঠিক আছে স্যার, এটা ট্রাই করে দেখব। আমি হ্যাঁ ঠিক আছে, ওটা করো। আমি জাস্ট অন্য একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা আমি শেয়ার করছি না বোধহয় স্ক্রিন, জাস্ট এ মিনিট।
আমি জাস্ট হাইলাইটেড কোডটুকু দেখো, এখানে একটা লিস্ট আছে, এটা স্ট্রিং টাইপের একটা লিস্ট, এটা অন্য যে কোনো টাইপের লিস্ট হতে পারে, যে টাইপেরই লিস্ট হোক না কেন। এই ফর লুপটা লুক ইনটু দিস ফর লুপ। এখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড আমরা যেরকম ভাবে এখনো অব্দি ফর লুপ দেখেছি, যেখানে ফর লুপের একটা লুপ ভ্যারিয়েবল যেটা ইনিশিয়ালাইজ হবে, তারপরে তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট থাকবে, তারপরে তার কন্ডিশন চেকিং থাকবে, তারপরে তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকবে। সেরকম ভাবে এখানে ফর লুপটা লেখা নেই। কিভাবে লেখা আছে, আমার একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে আমি এখানে কোলনের পরে ইউজ করছি, আর কোলনের আগে লিস্টটা যে টাইপের লিস্ট সেই টাইপের আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এটা স্ট্রিং টাইপের লিস্ট ছিল, আমি একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিয়ে কোলন দিয়ে এই স্ট্রিং লিস্টটাকে ইউজ করেছি। এতে কি হবে, হোয়াট ইট উইল ডু, it will go through 0 to the length of that list. Okay, সেটা পর ইনক্রিমেন্ট করতে থাকবে। প্রত্যেকবার লিস্টে ও যেরকম ভাবে মুভ করছে, প্রত্যেকটা ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে সেটাকে তুলে নিয়ে এই str এর মধ্যে স্টোর করবে। তার মানে এখানে কি হবে, ফার্স্ট টাইম স্যাম্পল 1, দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ str। সেকেন্ড টাইম যখন এই লুপটা শেষ হচ্ছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নেই, আইডিয়ালি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর এখানে একটা ক্লোজ হওয়া উচিত। তো ও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিংটা যেখানে পাবে, সেখানে ও আবার এখানে ব্যাক করে যাবে এবং পরের ইন্ডেক্সটায় অটোমেটিক্যালি জাস্ট পরের ইন্ডেক্সটায় যাবে। তার মানে প্রথমবারে এখানে স্যাম্পল 1, পরের বারে স্যাম্পল 2, এরকম ভাবে ও ভ্যালু দুটোকে নেবে। এখানে যদি আমার স্যাম্পল 3, 4, 5 এরকম ভাবে থাকতো পরপর, প্রত্যেকটা ইটারেশনে ও একটা করে সেল মুভ করে যাবে, একটা করে ইন্ডেক্স মুভ করে যাবে, আর সেই ভ্যালুটাকে এই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করবে, এই str ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করবে। নাও উইদিন দিস লুপ আই ক্যান ইউজ str এবং প্রত্যেকটা ইটারেশনে আমি পরপর ভ্যালুগুলোকে তুলতে পারবো। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ফর ইচ লুপ। কোনো ল্যাঙ্গুয়েজে এখানে ফর ইচ বলে লিখতে হয়, এখানে সেরকম ভাবে লিখতে হয় না। এখানে জাস্ট স্ট্রিং বা যে ভ্যারিয়েবলই হোক, ইন্টিজার হলে ইন্টিজার ভ্যারিয়েবল নেম কোলন লিস্ট নেম, তাহলে ও লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করবে। বোঝা গেল? দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইউজ অফ ফর লুপ। ফর ইচ লুপের এইটা মানে খুব ভাইটাল একটা ইউজ, বিকজ এবং তলায় দেখো এখানে ও যেটা করেছে, ওই আই নিয়েছে, তারপরে সাইজ অব্দি গেছে, লেস দ্যান সাইজ, তারপর আই প্লাস প্লাস করেছে, তারপরে দেখো স্ট্রিং লিস্টের মধ্যে আই দিয়ে আইডেন্টিফাই করছে। এখানেও যেভাবে ট্রাভার্স করবে এখানেও সেরকম ভাবেই ট্রাভার্স করছে, কিন্তু এখানে আমার এই এত ওভারহেড নেওয়ার দরকার নেই। যখন আমাকে লিস্ট ইটারেট করতে হচ্ছে, আই ডোন্ট নিড টু বদার অ্যাবাউট সো মেনি থিংস। আমার এত কিছু ভাবারই দরকার নেই, এত কিছু মানে চেকিং এরও দরকার নেই। আমি ফর ইচ ইউজ করলে সিম্পলি জিনিসটা কাজ করবে। কেউ কি হাত তুলেছে? হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। হুম। স্যার, এই ফর ইচ লুপে আমি তো ইন্ডেক্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেমন স্যাম্পল 1, স্যাম্পল 2, কিন্তু স্যার এখানে যদি আমি ইন্ডেক্স মানে ধরুন 0-তে স্যাম্পল 1 আছে, 1-এ স্যাম্পল 2 আছে, এই 0 আর 1টা যদি প্রিন্ট করতে চাই সেটা কোথা থেকে পাবো স্যার? তাহলে আমাকে একটা বাইরে আলাদা করে ইন্টিজার আই নিতে হবে, which আচ্ছা will start from 0. ফর লুপের মধ্যে ঢোকার পরে যখন ফর লুপ থেকে বেরোবো তার আগে আমাকে আই প্লাস প্লাস করতে হবে। প্রত্যেকবার আই এর যা ভ্যালু হবে ইন্ডেক্সের ভ্যালুও তাই হবে। আচ্ছা। বোঝা গেল? হুম ইট ইজ সিম্পল লজিক, ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ওন লজিক। হুম। আর আচ্ছা কারোর কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। বল নিকিতা। বলছিলাম যে স্যার, আমরা যখন পরে এই ফর ইচ লুপটা শিখছি, তাহলে আগে এই লুপটার কি দরকার ছিল, মানে ডিফারেন্সটা? এই জিনিসটা, এই লুপটা আমি যে কোনো ক্ষেত্রে যে কোনো ভাবে ইউজ করতে পারি। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর লুপ, ঠিক আছে? আমার যদি লিস্ট না থাকে তাহলে আমি এই লুপ ইউজ করতে পারবো না। আমার লিস্ট ইটারেশন বাদ দিয়ে বা সেট ইটারেশন বাদ দিয়ে আমি এই ফর ইচ লুপ ইউজ করতে পারবো না। স্ট্যান্ডার্ড যদি আমাকে কোথাও একটা দেখতে হয় যে আমাকে কোনো একটা স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট অব্দি যেতে হবে এবং একই কাজ মাল্টিপল টাইমস করতে হবে, যার জন্য আমরা লুপ ইউজ করি। লুপ কেন? একই কাজ আমি বারবার করছি একই জায়গায়, ঠিক আছে?
তো সেক্ষেত্রে আমাকে তো নর্মাল স্ট্যান্ডার্ড ফর লুপ ইউজ করতে হবে, সেখানে তো আমার ফর ইচ লুপ কাজ করবে না। ফর ইচ লুপ তো একমাত্র ইউজ করা যায় যদি আমার কালেকশন ফ্রেমওয়ার্ক নিয়ে আমি কাজ করি, কালেকশন অবজেক্টস, কালেকশন ভ্যারিয়েবলস। ওকে স্যার। তাহলে তো স্যার ম্যাপেও করা যাবে। হ্যাঁ, ম্যাপেরটা আমাকে একবার সিনট্যাক্স দেখতে হবে, আমার মনে নেই। না, ব্যাপারটা তো সেই একই হচ্ছে, এখানে ইন্ডেক্স অটোমেটিক হচ্ছে, ওখানে আমরা ইন্ডেক্সটা আইডেন্টিফাই করে দিচ্ছি। হ্যাঁ সেটা হচ্ছে, বাট যখন আমি একটা আননোন সাইজের একটা জিনিস নিয়ে কাজ করছি তখন আমার এই এত খাটনি খাটার তো দরকার নেই। অ্যাডিশনালি আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নেব, সেই ইন্টিজার ভ্যারিয়েবলকে তুলে তাকে ইনক্রিমেন্ট করব কি ডিক্রিমেন্ট করব, এত লজিক আমার তো লাগানোর দরকার নেই। আমি খুব সিম্পল ওয়েতে, এটা খুব সহজ সরল সিম্পল একটা লুপ। বাট স্যার ফর ইচ লুপ দিয়ে তো আমি ইন্ডেক্সকে তুলতে পারবো। ডাইরেক্ট ইন্ডেক্স তো আমরা তুলি না, জেনারেলি একটা জিনিসের কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্সকে তুলে কাজ করার চান্স আমাদের কম থাকে। আইডিয়ালি কি হয়, আমার ধরে নাও এই ব্যাপারটা আমি এমনিতেও আসতাম, সেটা হচ্ছে এসওএসএল জিনিসটা কি সেটায় পরে আসবো, এসওএসএল এ আপাতত আমি আসছি না। ধরে নাও এরকম একটা কোয়েরি আছে, এসওকিউএল সবাই মোটামুটি জানো আশা করছি। ফ্যাট থেকে ধরে নাও এটা নেই, আমি জাস্ট এখানে লিখেছি লিমিট 10। তাহলে আমার কি হবে, অ্যাকাউন্ট টাইপের একটা লিস্ট নিতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড অবজেক্ট এবং এগুলো কিভাবে কাজ করে সেটাতে আসবো পরে। তো এখানে এবার আমার এই লিস্টটাকে যদি ইটারেট, আমাকে কি করতে হবে, প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে যদি আমাকে চেক করতে হয় যে কোন অ্যাকাউন্টে আমার ফোন নাম্বার দেওয়া আছে আর কোন অ্যাকাউন্টে ফোন নাম্বার দেওয়া নেই, ঠিক আছে, বা আমার কোন মানে কতগুলো আমার কাছে অ্যাকাউন্ট আছে যেগুলো একটা স্পেসিফিক স্টেটে বিলং করে, এই টাইপের একটা কাজ। যদিও সেটা করার অন্য পদ্ধতি আছে, আমি বলছি। যদি আমাকে একটা লিস্ট নিয়ে সেই লিস্টটাকে ইটারেট করে যদি এটা আমায় বুঝতে হয়, তাহলে আমার প্রত্যেকবার গিয়ে চেকিংটা করতে হচ্ছে, রাইট? সেটার জন্য আমার তো আর এত কষ্ট করে, কোথায় গেল, আচ্ছা ওটা বন্ধ করে দিয়েছি, এত কষ্ট করে আমার তো এটার জন্য আলাদা করে ফর লুপ তার সাইজ হাবি জাবি দিয়ে লেখার দরকার নেই। আমি জাস্ট ফর ইচ লুপ দিয়ে এখানে লিখতে পারি ফর অ্যাকাউন্ট এ কোলন এ এ, তার মানে এ এর মধ্যে যা আছে সেইগুলো একটা একটা করে এ এর মধ্যে আসবে প্রত্যেকবার। এবার এই এটার উপরে আমি যা কাজ করার করতে পারি, ঠিক আছে? মানে স্যার একটা প্যারেন্টের আন্ডারে মাল্টিপল চাইল্ড রয়েছে, তাহলে আমি ফর ইচ লুপ দিয়ে আমি প্রত্যেকটাকে একটা একটা করে যদি তুলতে পারি। সেটা আবার লিস্টের ভেতরে লিস্ট হবে, সেটায় পরে আসবো। লিস্টের ভেতরে লিস্ট নিয়ে আমরা এখনো ডিসকাস করিনি। বলছি যে এক্সক্লেমেটরি সাইনটা আছে, এটা দিয়ে কি বলবে, ডবল এর আগের এটা? প্রিয়াঙ্কা কি বলছো বুঝতে পারছি না। এই যে সাইনটা আছে, এক্সক্লেমেটরি সাইনটা যেটা আছে, কোনটা? যে ইফ ডাবল এ তার আগে যে এক্সক্লেমেটরি সাইনটা আছে না, তাহলে শোনা যাচ্ছে? এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা নট সাইন, এটা নট। আমাদের যদি ইফ কন্ডিশনের মধ্যে চেক করতে হয় কোনো জিনিসকে নট দিয়ে, ঠিক আছে, তাহলে আমরা এক্সক্লামেশন সাইন ইউজ করি, দ্যাট ইজ নট, ঠিক আছে? এটা হচ্ছে নট ইজ এমটি। মানে ভ্যালু আছে কি নেই মানে বোঝার জন্য, যেখানে নেই সেটার জন্য নাল কিনা, লিস্টটা নাল কিনা সেটা চেক করে নেওয়া। এই কোয়েরিটা করে তো আমার কিছু নাও আসতে পারে, তাহলে আমার কি হবে, এই লিস্টটা নাল হবে, লিস্টটা 0 হবে। এটাকে অনেকভাবে চেক করা যায়, লিস্ট ডট সাইজ কি দেয়, কতগুলো রেকর্ড আছে, আমরা এর আগে দেখেছি এটা। সেরকম লিস্ট ডট সাইজ ইজ গ্রেটার দেন 0 অর এ কোলন ইজ এমটি, ঠিক আছে? ইজ এমটি চেক করা মানে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক কিনা খালি কিনা সেটা বোঝানো। এখানে কি এটা আছে, এসওএসএল স্টেটমেন্টে আমি আর যাচ্ছি না। এসওএসএল স্টেটমেন্টের বেশ কিছু কমপ্লেক্সিটি আছে, কিন্তু এসওএসএল খুব কম ইউজ হয়, মানে আমি আজ অব্দি এসওএসএল খুব একটা ইউজ করিনি কোনোদিন। একবার শুধু কোডে করেছিলাম যেখানে আমাকে একটা গ্লোবাল সার্চ বানাতে হয়েছে, এক্সেপ্ট দ্যাট
এটা একটু বলবে মানে কি কাজে লাগে অ্যাকচুয়ালি এসওএসএল? কোনটা এসওএসএল? এসওএসএল হচ্ছে আমরা এসওকিউএল কি করি, একটা অবজেক্টের উপরে কোয়েরি করে আমাকে রেকর্ড রিটার্ন করে, রাইট? হ্যাঁ এসওএসএল হচ্ছে আমি চাইলে ফাইন্ড এবং লাইক দিয়ে এই যে ফাইন্ড সামথিং ইন অল ফিল্ডস রিটার্নিং বলে মাল্টিপল অবজেক্টের ওপরে আমি একটা জিনিস সার্চ করতে পারি। লিস্ট অফ অবজেক্ট পুট করে কোথায় কোথায় থেকে কি কি তুলবে, তার মধ্যে থেকে কি ফাইন্ড করবে। প্রথম কথা হচ্ছে এটা সিনট্যাক্সটা হচ্ছে মানে ওখানে যেরকম আমরা লিখি সিলেক্ট ফিল্ড নেম ফ্রম অবজেক্ট নেম ওয়্যার টেবল ওয়্যার কন্ডিশন, ঠিক আছে? এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ফাইন্ড দিয়ে আমাকে আগে লিস্ট অফ ফিল্ডস বলতে হয়, তারপর ইন ফিল্ডস রিটার্নিং মানে হচ্ছে কোথা থেকে ও এটাকে তুলবে, ফ্রম ওয়্যার ইট উইল পিক আপ। তার মানে মাল্টিপল অবজেক্টে আমাকে যদি একটা কোয়েরি করতে হয় যেখান থেকে আমার মাল্টিপল অবজেক্ট থেকে রেকর্ড আসবে, সেখানে এসওএসএল ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, এসওএসএল আমরা খুব কম ইউজ করি, ইন জেনারেল খুব একটা লাগে না, ঠিক আছে? তো এখানে আমি ডেটাবেসের ওপরে আপাতত খুব একটা কিছু করছি না, আমি জাস্ট এই অ্যাপেক্সের মধ্যে আমরা যখন কাজ করব তখন দু ধরনের মানে ডেটাবেসের ওপর মানে বা অবজেক্টের ওপর কাজ করতে হলে আমরা দু ধরনের জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে ডিএমএল আর একটা হচ্ছে এসওকিউএল। ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডিএমএল মানে কি, আমি যখন ইনসার্ট করছি, আপডেট করছি, ডিলিট করছি, আনডিলিট করছি, এই অপারেশন গুলোকে বলা হয় ডিএমএল অপারেশন, ঠিক আছে? আর যখন আমরা সিম্পলি সিলেক্ট কোয়েরি দিয়ে তুলে ডেটা তুলে দেখছি তখন সেটাকে বলা হয় এসওকিউএল। এটা মাথায় বদ্ধমূল ঢুকিয়ে নাও প্রথম দিন থেকে। সেটা হচ্ছে যে একটা ফর লুপের মধ্যে এসওকিউএল বা ডিএমএল কোনোদিন করবে না, নেভার নেভার ডু দ্যাট। লুপের মধ্যে কোয়েরি লিখলে প্রবলেম কি হবে? সেলসফোর্স এর গাইডলাইন বলছে আমার একটা কোড চাঙ্ক যখন এক্সিকিউট করছে, ওভারঅল একটা কোড চাঙ্ক, তখন আমার ম্যাক্সিমাম 100টা এসওকিউএল থাকতে পারে, নট মোর দ্যান 100। তার মানে আমার একটা মানে ধরে নাও আমার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে কি যেন বলছিলাম, ফোন করে গুলিয়ে দেয়। হ্যাঁ, কোয়েরি। আমার একটা কোড চাঙ্ক আছে যেখানে আমার একটা ইউআই থেকে একটা কাস্টম ইউআই স্ক্রিন আছে, সেই কাস্টম ইউআই স্ক্রিনের পেছনে আমার তার একটা কন্ট্রোলার ক্লাস আছে, কন্ট্রোলার ইজ অ্যাপেক্স ক্লাস, ওকে? সেই অ্যাপেক্স ক্লাসের মধ্যে আমার কিছু ডিএমএল হচ্ছে এবং সেটার জন্য ধরে নাও সেটা হচ্ছে অ্যাকাউন্টের ওপরে। এবার অ্যাকাউন্টের ওপরে আমার একটা ট্রিগার আছে, তার মানে অ্যাকাউন্টের ওপরে আমার যে কোনো ইনসার্ট বা আপডেটের ক্ষেত্রে সেই ট্রিগারটা চলবে। এবার সেই ট্রিগারের মধ্যে গিয়ে আমার যে এসওকিউএল গুলো চলছে, আবার ধরো আমি অ্যাকাউন্ট ট্রিগারের ওপরে কাজ করলে সেখান থেকে কন্ট্যাক্টের ওপরে কিছু আপডেট করা আছে, তাহলে কন্ট্যাক্টের ওপরে ট্রিগারও চলবে, ফাইন। এই টোটাল কাজটা যখন হচ্ছে তখন এই গোটা জিনিসটা হচ্ছে একটা সিঙ্গেল ট্রানজাকশন। এই একটা সিঙ্গেল ট্রানজাকশন এবং সিঙ্গেল মানে কোড চাঙ্ক এক্সিকিউট করছে যখন, তার মধ্যে আমি টোটাল 100টা এসওকিউএল এক্সিকিউট করতে পারি, নট মোর দ্যান দ্যাট। মানে খুব কমপ্লেক্স জায়গা হলে লুপের মধ্যে কোয়েরি না লিখলেও অনেক সময় 100টার উপর চলে যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট আমি যদি কোনো লুপের মধ্যে এসওকিউএল লিখি তাহলে তো সেটা যে কোনো সময় 100টায় রিচ করে যেতে পারে। মানে আমার লুপটা যদি বেশিবার ঘোরে এবং তার সঙ্গে যদি আরো কয়েকটা অ্যাডিশনাল কোয়েরি থাকে, মানে ধরে নাও আমার একটা লুপ চলছে 95 বার এবং তার মধ্যে একটা এসওকিউএল আছে, ফাইন, 95 টাইমস, স্টিল ইট ইজ উইদিন লিমিট। এবার ধরে নাও তোমায় আলাদা করে আরো 5টা এসওকিউএল লিখতে হয়েছে, লুপের বাইরেই লিখেছো সেগুলো, তাহলেও তুমি 100 রিচ করে যাবে। সো অলওয়েজ রিমেম্বার, ডোন্ট পুট এসওকিউএল within for loop. Second thing, don't ever use DML within for loop. একটা ফর লুপের মধ্যে কখনো ডিএমএল লিখবে না।
ইনসার্ট স্টেটমেন্ট কোনোদিন বা আপডেট স্টেটমেন্ট, ডিলিট স্টেটমেন্ট কোনোদিন লুপের মধ্যে লিখবে না। যেটা করবে সেটা হচ্ছে যে তোমার কাছে লিস্ট আছে, নাও ইউ নো হাউ টু বিল্ড এ লিস্ট, ইউ উইল ক্রিয়েট এ লিস্ট অ্যান্ড উইদিন ওয়ান ইনসার্ট, একটা ইনসার্টের ক্ষেত্রে আমি একটা সিঙ্গেল রেকর্ডও ইনসার্ট করতে পারি, মাল্টিপল রেকর্ড মানে একটা লিস্টকে যদি দিই তাহলে মাল্টিপল রেকর্ডস ইনসার্ট হয়ে যাবে। তো আমি যেন সেই একটা লিস্ট ক্রিয়েট করে সেইটাকে ইনসার্ট করি, অলওয়েজ রিমেম্বার দ্যাট। ওকে, তো যে জায়গা থেকে আমি এসেছিলাম সেটা হচ্ছে যে আমি একটা কোয়েরি লিখছি, সেই কোয়েরি থেকে আমার যে ডেটাটা উঠছে সেটা আমার একটা লিস্টের মধ্যেই আইডিয়ালি থাকবে। তো আইডিয়ালি লিস্টের মধ্যে যদি থাকে, সেই লিস্টটাকে যদি আমার ইটারেট করতে হয়, আমার তো দরকার নেই সুশান্ত পুরো জিনিসটাকে একটা জিরো থেকে শুরু করে তার ফর লুপ লিখে, মানে ফর লুপের একটা ভ্যারিয়েবল নিয়ে তার সাইজ অবধি চেক করে তার ইনক্রিমেন্ট করিয়ে এত কিছু করার তো দরকার নেই। আমি সিম্পলি সেই অ্যাকাউন্টের লিস্টটাকে ইটারেট করে দিতে পারি ধরে। বুঝতে পেরেছি। ঠিক আছে, সো ইট ইজ ফর দ্য ইজ অফ ওয়ার্ক। বোঝা গেল? হুম হুম। এবার আরেকটা জিনিস, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ধরে নাও আমরা এখনো অবধি কি জানি, যে আমি একটা লিস্টের মধ্যে, আচ্ছা নিতা কিছু বলবে? স্যার এমনি কিছু বলবো না, আমি বাই চান্স হয়ে গেছে ওটা। আমার একটা সে এই জিনিসগুলো এই ভ্যালুগুলো নেই আপাতত, ঠিক আছে? আমি এটাকে একটু বড় করি, না হলে বোধহয় দেখতে পাবে না তোমরা। ঠিক আছে, ক্লিয়ার এখন? পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ধরে না আমার যদি এরকম ভ্যালু থাকে 1 2 3 4 5 আলাদা আলাদা করে এই ভ্যালুগুলো নিয়ে আমায় কাজ করতে হয়, তাহলে আমি কি করব? আই উইল ডিফাইন এ লিস্ট, রাইট? একটা লিস্ট ডিফাইন করব, লিস্ট এ, তার মধ্যে আমার এটা থাকতে পারে, তার একটা টাইপ দিতে হবে, অবভিয়াসলি এটা একটা ইন্টিজার টাইপের, দেখেই বোঝা যাচ্ছে। নাও সে আমার রেকর্ড আছে এরকম, প্রথমে আছে 1 2 3 4 5 3 4 5 6 7 9 7 3 2 5 4 2 1 7 9। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা রোতেই আমার কিন্তু নাম্বার অফ, মানে যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু তার কাউন্টটা কিন্তু সেম প্রত্যেকটা ক্ষেত্রে। এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে নিয়ে কি করতে পারি বা সেটা কিভাবে কাজ করবে? দিস থিং ইজ কল্ড টু ডাইমেনশনাল লিস্ট। সিঙ্গেল ডাইমেনশনাল লিস্ট, একটাই ডাইমেনশন, একটাই রো ছিল, এখন আমার রো আছে সঙ্গে মাল্টিপল কলাম, মানে মাল্টিপল কলাম তো ছিলই, একটা রো ছিল আগে, এখন আমার মাল্টিপল রো আছে। তার মানে কি করতে হবে, আমার প্রথমে একটা আমি যে টাইপের লিস্ট নিচ্ছি সেই টাইপের আমাকে আবার আরেকটা লিস্ট নিতে হবে, মানে বাইরে একটা লিস্ট তার ভেতরে আরেকটা লিস্ট। সুতরাং এইরকম টাইপের, মানে এটাকে যদি আমি টোটাল জিনিসটাকে এই 1 to 5 এই যেটা রয়েছে, এই গোটা সেট, এই পার্টটাকে যদি আমি একটা ভ্যালু ধরে নিই, তাহলে এটা যদি আমার টোটালটা একটা ভ্যালু আমি ধরে নিই, তাহলে আমার কি হচ্ছে, একটা লিস্ট লাগছে, সেই লিস্টের মধ্যে আমার এরকম 4টে ভ্যালু আছে। ফাইন। এবার আমি যদি এই ভেতরের জিনিসটাকে ভাঙি, তাহলে এটাও তো একটা লিস্ট, তার মানে একটা লিস্ট তার ভেতরে আরেকটা লিস্ট, একটা লিস্ট তার ভেতরে আরেকটা লিস্ট।
বোঝা গেল? এই কনসেপ্টটা বোঝা যাচ্ছে তো? এই 2D অ্যারের কনসেপ্ট, একটা টু ডাইমেনশনাল জিনিস, সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাপেক্স এর মধ্যে? লিস্ট অফ লিস্ট থেকে। লিস্ট অফ লিস্ট মানে হচ্ছে আমার ভেতরের যে লিস্টটা আছে সেটা যেরকম আছে সেই টাইপের একটা জিনিস মাল্টিপল আছে, সেটা হচ্ছে আমার লিস্ট অফ লিস্ট। কিরকম হতে পারে? সে এখানে আছে কিনা দেখে নি একবার, রেফারেন্স গাইড বা ডেভেলপার গাইড, এখানে তো থাকবেই। স্যার এই কুকিজের এটা একটু সরিয়ে দেবেন স্যার? কোনটা? কুকিজ মানে ওয়েবসাইট। হ্যাঁ, ওগুলো আমি অ্যাকসেপ্ট করি না, এটাকে বিদায় করি তাহলে। দাঁড়াও, এখানে লিস্ট অফ লিস্ট কোথাও আছে কিনা একবার দেখে নি চট করে। এখানে নেই। দিস ইজ দা থিং। এখানে আবার একটু অতিরিক্ত জটিল করে ফেলেছি। এটা লিস্ট অফ স্ট্রিং, এটা একটা সিঙ্গেল ডাইমেনশনাল, দ্যাট ইজ ফাইন। এখানে কি করেছে, ধরে নাও এই ভেতরের পুরো জিনিসটা, এই সেটটা আর নেই। লিস্ট অফ ইন্টিজার, এই লিস্ট অফ ইন্টিজার হচ্ছে এই জিনিসটা। লিস্ট অফ ইন্টিজার। ফার্স্ট লিস্ট কোনটা? যেটা একদম বাইরে থেকে আমি দেখছি। তার মানে আমি এই যে টোটাল জিনিসটা, এটাকে যদি A1 হিসেবে রিপ্রেজেন্ট করি, A1, এটা যদি আমার A2 হয়, এটা যদি A3 হয়, আর এটা যদি আমার A4 হয়, তাহলে আমার ফার্স্ট লিস্টটা কি? ফার্স্ট লিস্টটা হচ্ছে A। ফাইন। এবার এ যেটা আছে, AI ধরে নাও, এটা লিস্টে। এবার এই A1 এর মধ্যে আমার কি কি আছে? B1, B2, B3, B4 and B5, কারেক্ট? তার মানে এই এ বলে যে বস্তুটাকে আমি এর আগে ভাবছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরেকটা লিস্ট, রাইট? দ্যাট ইজ লিস্ট অফ বি। আমি যদি এটাকে কমন নাম বি হিসেবে ধরি, বোঝা গেল? তার মানে লিস্ট অফ লিস্ট হচ্ছে জিনিসটা। মানে এটাকে যখন তুমি ব্রেক করবে, খুব সিম্পল, যখন তুমি এই ধরনের কোড স্নিপেট বা কোড চাঙ্ক দেখবে, এটাকে ভেতর থেকে ইভ্যালুয়েট করা শুরু করবে। এই সেট ইন্টিজার, এটাকে আমি যদি একটা এরকম ভাবে লিখি, এইটা যদি আমার সিনট্যাক্স হয়, প্রথমে এই সেট ইন্টিজার এই বস্তুটাকে এ দিয়ে রিপ্লেস করো, ঠিক আছে? তাহলে তোমার কি দাঁড়াচ্ছে পরে? লিস্ট অফ এ। এটা আমি ডেটা টাইপ নিয়ে আপাতত কিছু বলছি না, ডেটা টাইপ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ফাইন। তার মানে এই সেট ইন্টিজার বস্তুটাকে আমি একটা এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। নাও এই লিস্ট এটাকে আমি যদি বি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা আমার কিন্তু একটা সিঙ্গেল ডাইমেনশনাল লিস্ট। নাও সেটাকে যখন আমি পরপর মানে স্ট্রিপ করতে করতে ছাড়াতে যাব, আমি যত তার ভেতরে ঢুকবো, মানে এরম ভাবে আমার ইনফাইনাইট ডাইমেনশন হলো, আমার জীবনে কোনোদিন বুঝতে অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে আমার এই লিস্ট অফ এ, এটাকে যখন আমি দেখছি তখন আমি বুঝতে পারছি যে এখানে আমার দুটো লিস্ট ইনভলভ আছে। এবার এই এ জিনিসটাকে আমি যখন আবার ভেতরে ঠিক করে দেখতে যাব, তখন দেখবো সেটা হচ্ছে একটা সেট ইন্টিজারের সেট। এটা প্র্যাকটিক্যালি 3 ডাইমেনশনাল, এরকম n ডাইমেনশনাল হতে পারে, কিছু যায় আসে না আমার কাছে।
কারণ আমি কোডে প্রত্যেকটা জিনিসকে স্ট্রিপ করতে করতে যাব এটার মধ্যে। এবার এই লিস্ট অফ লিস্ট কখন আমার কাজে লাগে, কোন ধরনের জায়গায়? ধরে নাও আমি অ্যাকাউন্ট তুলছি, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট 1 এর আন্ডারে আমার আছে হচ্ছে কন 1, কন 2, ঠিক আছে? তারপরে ধরো আমার আছে অ্যাকাউন্ট 2, তার আন্ডারে আছে হচ্ছে কন 4, কন 5, স্যার একটা টি পড়েছে স্যার এক্সট্রা। কন 6। হ্যাঁ দেখেছি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা লিস্ট, তার ভেতরে তার রিলেটেড আবার আরেকটা লিস্ট রয়েছে মানে কন্ট্যাক্ট। অ্যাকাউন্ট 2 এর আন্ডারে আবার মাল্টিপল কন্ট্যাক্ট আছে, তার মানে এটা কি একটা কন্ট্যাক্ট লিস্ট। এই কন্ট্যাক্ট লিস্টটা আছে অ্যাকাউন্টের ভেতরে। আবার এই টোটাল জিনিসটাকে যদি আমি বাইরে থেকে দেখি তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, লিস্ট অফ লিস্টস। একটা লিস্ট হচ্ছে অ্যাকাউন্টের লিস্ট, সেই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমি আবার দেখছি যে মাল্টিপল কন্ট্যাক্ট রয়েছে, সেটা নিয়েই তো আমার একটা অ্যাকাউন্ট। হ্যাঁ বলো, কার কোয়েশ্চেন? স্যার তার মানে সব থেকে ভেতরের লিস্টটা হবে কন্ট্যাক্টের জন্য আর তার বাইরের লিস্টটা হবে অ্যাকাউন্টের জন্য। অ্যাকাউন্টের জন্য, কারেক্ট। যদি আমাকে এটাকে লিস্ট দিয়েই রিপ্রেজেন্ট করতে হয়, কোয়েরি করে আমরা যখন তুলি তখন তো সেটাকে রিপ্রেজেন্ট করার আলাদা পদ্ধতি আছে, আমি সেরকম ভাবে বলছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে রিয়েল লাইফে আমরা বুঝতে পারছি যে আমার লিস্ট অফ লিস্ট কিভাবে হতে পারে। এবারে কন্ট্যাক্টের আন্ডারে আমি যদি অন্যান্য কিছু ভাবি, তার অ্যাক্টিভিটি ভাবি, তাহলে এটা লিস্ট অফ লিস্ট হবে, তখন এটা 3 ডাইমেনশনাল লিস্ট হয়ে যাবে, ঠিক আছে? বা আমি যদি কন্ট্যাক্টের আন্ডারে অ্যাসোসিয়েটেড ফাইল ধরি, তাহলে আমার লিস্ট অফ লিস্ট হবে। একদম ভেতরের লিস্টটা হচ্ছে আমার তখন ডকুমেন্ট বা ফাইল যেটা আমি বলছি। এবার ধরে নাও আমি সেই জিনিসটার সেই ফাইলটাকে আবার তার ভেতরে ঢুকছি, তার ভেতরে হয়তো মানে ফাইল জিনিসটা মাল্টিপল অবজেক্টের থ্রু দিয়ে স্টোরড হয়, তার মানে সেখানে আর একটা লেয়ারের লিস্ট বেড়ে যাবে। তার মানে লিস্ট অফ লিস্ট বস্তুটা প্র্যাকটিক্যালি তার মানে ভেঙে ভেঙে তার আরো ভেতরে যদি আরো লিস্ট থাকে, আরো মাল্টিপল ভ্যালু একটা জায়গায় থাকে, তাহলে সেই জিনিসটাকে বোঝায় ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। মানে লিস্ট অফ লিস্ট বস্তুটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেউ বুঝতে না পারলে বলো যে বুঝতে পারোনি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, হুম। বলছি বেস প্র্যাকটিসের জন্য তো এটা কি কোনো এফেক্টেবল হবে কিনা, এটা করা যাবে? লিস্ট অফ লিস্ট ইউজ করা যাবে এবং বহু ক্ষেত্রে তোমায় ইউজ করতে হবেও, আচ্ছা। যাতে ভবিষ্যতে দেখে ঘাবড়ে না যাও, সেই জন্য এটা আমি এখনই ক্লিয়ার করছি। আর কারোর কোনো কোয়েশ্চেন? স্যার আপনি এটা বলেছিলেন যে কোয়ারি আর এটা অনেকটা সেম হলো না? কোয়েরি দিয়ে এই জিনিসটা করা যাবে। কোয়েরি দিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক এরকম ভাবে জিনিসটাকে ফাইন্ড আউট করি না। কোয়েরি দিয়ে কি করে হবে সেটা আমি পরে বোঝাবো। আমি জাস্ট বেসিক আজকে কোয়েরির একটা এক্সাম্পল তোমাদের দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমি কোয়েরি করে ডেটা তুলে আনলে সেখানে আমার ফর ইচ লুপটা কত মানে ইউজ করলে ব্যাপারটা কতটা ইজি হয়, আচ্ছা আচ্ছা। অনলি ফর দ্যাট। ঠিক আছে, কোয়েরি করে কি করে তুলে আনবো এবং তারপরে কি করে স্টোর করব, কি করে সেটাকে ব্যবহার করা যাবে, দ্যাট উই উইল ডু লেটার। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট মানে প্রাইমারি পার্ট, যেখানে তুমি লিস্ট অফ লিস্ট দেখতে পাচ্ছ। সেরকমই লিস্ট অফ লিস্ট যেরকম হতে পারে, তার মানে বুঝতে পারছো সেট অফ সেটও হতে পারে। সেট অফ সেট মানে বুঝতে পারছো তো, লিস্ট অফ লিস্ট যদি এইটা হয়, তাহলে সেটের ক্ষেত্রে আমাদের কি ছিল? সেটের ক্ষেত্রে আমাদের লিস্টের মতোই ছিল, একমাত্র জিনিস হচ্ছে আমার ভ্যালু গুলো ইউনিক হতে হবে। ঠিক আছে, একটা ফাইনাল একদম বেস লাইনে যেটা থাকবে সেটার ভ্যালুটা ইউনিক হতে হবে। সেরকম তার মানে সেট অফ সেট হতে পারে, সেরকম ম্যাপ অফ ম্যাপ হতে পারে। ম্যাপ জিনিসটা কিরকম? ম্যাপ হচ্ছে আমার ব্যাপারটা এরকম, 1
red, 2 blue, 3 green, আবার আছে আমার ধরো 1 black, 2 white, 3 pink. এটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব? 1 রেড মানে হচ্ছে আমি 1টা হচ্ছে আমার এখানে আইডেন্টিফায়ার, এই 1টাকে দিয়ে আমি 1 দিয়ে সার্চ করতে গেলে যাতে আমি রেডটা পাই। এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ম্যাপ শুধু এইটুকু ম্যাপ। এরকম যদি আমার মাল্টিপল ম্যাপ একটা জায়গার মধ্যে থাকে তাহলে কি হবে? লিস্টের ভিতরে ম্যাপ। কে বললে? আমি সুশান্ত। ঠিক বলেছো, এটা লিস্ট অফ ম্যাপ। কেন ম্যাপ অফ ম্যাপ নয়? লজিক্যালি কারণ কেউ ম্যাপ হলে তো ইউনিক যদি ধরে তাহলে তো সেটাকে কেটে বাদ দিতে হবে। না, ইউনিক সেখানেও হতে পারে। কারণ ম্যাপ আমরা তো এখানে ইন্ডেক্স ধরছি না। আমরা ইন্ডেক্স ধরছি, ইনারটার জন্য ধরছি, আউটারটার হ্যাঁ, জন্য তো আলাদা আউটারটার index জন্যই নেই। বলছিলাম যে লিস্ট অফ ম্যাপ যেহেতু আমার map- যদি এটাকে আমি এরম ভাবে ধরি 1x 2x এবং এইটার এগেনস্টে আমার থাকবে হচ্ছে এইটা, তো তাহলে ম্যাপ অফ ম্যাপ হবে। ইন দ্যাট সিনারিও এটাকে আমি ম্যাপ অফ ম্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। তার মানে ডেটাটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে যে আমার ম্যাপ হওয়া মানে এটা আমার একটা ভেতরে সিঙ্গেল এলিমেন্ট আমি ধরে নিই যদি, তাহলে তার এগেনস্টে আমার একটা ইন্ডেক্স থাকতে হবে, তবে সেটাকে আমি ম্যাপ হিসেবে ধরবো। আর না হলে ভেতরে এই যদি আমার না থাকে, ইফ ইট ইজ নট দেয়ার, তাহলে আমি এটাকে সিম্পল লিস্ট অফ ম্যাপ দিয়েই এটাকে আমি হ্যান্ডেল করে নিতে পারবো। ফাইন। তাহলে মানে কোডের ক্ষেত্রে অন্য কোনো জায়গায় লিস্ট অফ লিস্ট, সেট অফ লিস্ট, ম্যাপ অফ লিস্ট বা ম্যাপ অফ ম্যাপ, লিস্ট অফ ম্যাপ, এইসব দেখলে কেউ ঘাবড়াবে না, পরিষ্কার ভেতর থেকে জিনিসটা দেখতে শুরু করবে। ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। তো এই ব্যাপারটা কনসেপচুয়ালি এই ব্যাপারটা বোঝাটা খুব জরুরি। সেটা হচ্ছে যে আমি লিস্ট অফ লিস্ট বা কালেকশনের ভেতরে কালেকশন থাকলে সেটাকে নিয়ে কিভাবে হ্যান্ডেল করবো বা সেটাকে নিয়ে কিভাবে কাজ করতে পারি। ম্যাথামেটিক্স এর বেসিক ব্যাকগ্রাউন্ড যদি থাকে কারুর, তাহলে এই ডেটা স্ট্রাকচারটা বুঝতে অসুবিধা হবে না। তার একমাত্র যেটা মনে হতে পারে সেটা হচ্ছে আমি সেটাকে অ্যাপেক্সে কি করে রিপ্রেজেন্ট করব, সেটা তো অলরেডি আমি বলে দিলাম, দেখিয়েও দিলাম। তো অ্যাপেক্সে রিপ্রেজেন্ট করার জন্য আমার খুব বেশি কিছু লাগবে না, জাস্ট এটাকে টোটালটাকে যদি আমি একটা আইটেম ধরে নিই তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা স্পেসিফিক ভ্যালু নেব, সেটা কি টাইপের নেব, এবার সেম টাইপের যদি হয় এবং আমার যদি মানে ভ্যালু রিপিট করতে পারে এরকম ব্যাপার থাকে, তাহলে এটা লিস্ট হবে, এটা একটা লিস্ট, সেই লিস্টের একটা লিস্ট। যদি আমার ইউনিক ভ্যালু থাকে তাহলে আমি কি করতে পারি, যে এটাকে সেট অফ লিস্ট করতে পারি। সেরকমই এটাকে ম্যাপ অফ লিস্টও করা যেতে পারে এইরকম ভাবে। সরি, লিস্ট অফ ম্যাপ, ম্যাপ অফ লিস্ট নয়, লিস্ট অফ ম্যাপ। কিছু কমপ্লেক্স কথাবার্তা আজকে আমি বলেছি, এখন বলেছি। তো এখানে তোমরা প্রাইমারিলি এই জিনিসটাই কালেকশন ফ্রেমওয়ার্ক এবং এই পার্টটা ডেভেলপার থেকে এটা পড়েছো তো? হ্যাভ ইউ গন থ্রু দিস? মানে যদি না করে থাকো তাহলে কিন্তু করো, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়ে গেল ব্যাচটা। আমি আবার পাঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু নিজেরা গো থ্রু করো।
শুধু মানে কোড লিখেও হবে না, থিওরিটিক্যালিও জিনিসগুলো বুঝতে হবে বা জানতে হবে। এটা গেল একটা পার্ট। নাও দ্য আদার থিং, যে জিনিসগুলো আমি দিয়েছিলাম সেগুলো তোমরা তো মোটামুটি ভাবে যারা করেছো করেছো, যারা করোনি এখনো তারা করো। তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে যে কতগুলো অ্যাডিশনাল কাজ করবে। সেটা হচ্ছে তোমার কাছে একটা লিস্ট আছে, তোমার কাছে একটা ম্যাপ আছে, ধরে নাও সেই ম্যাপের একটা ইন্ডেক্স আছে, মানে তুমি 10টাই নিয়ে নাও বা 5টা নিয়ে নাও। ইন্ডেক্সে একটা ভ্যালু থাকবে, সেটা ইউনিক হতে হবে অবভিয়াসলি, এবং ভ্যালু ইন্ডেক্স এবং কি এবং ভ্যালু, যেটা ইন্ডেক্স মানে হচ্ছে কি একটা তো আইডেন্টিফাই করবে, ধরে নাও 1 2 3 4 5 দিয়ে তুমি আইডেন্টিফাই করবে। আর ভ্যালুটায় থাকবে হচ্ছে তোমার কোনো কালারের নেম, মানে রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, পিঙ্ক, ভায়োলেট, হোয়াট এভার ইট ইজ। এবার ইউ উইল ক্রিয়েট দ্যাট ম্যাপ ম্যানুয়ালি উইদিন দ্য অ্যাপেক্স ক্লাস। অ্যাপেক্স ক্লাসের মধ্যে তুমি জাস্ট ম্যাপের পজিশন 1-এ একটা ভ্যালু দেবে, পজিশন 2-তে আর একটা ভ্যালু দেবে, পজিশন 3-তে আর একটা ভ্যালু দেবে, এরকম ভাবে তুমি ওখানে ভ্যালুগুলো দেবে। নাও সিস্টেম ডট ডিবাগ এর মধ্যে স্পেসিফিক্যালি ম্যাপের ইন্ডেক্স প্রিন্ট করবে, মানে ম্যাপের থেকে আমি যদি কি ইন্ডেক্স তো হয় না, মানে কি যেটা, ধরে নাও কি 2 নম্বর কিতে কি আছে, বা 2 ভ্যালু, মানে কি এর ভ্যালু যদি 2 হয় তাহলে তার করেসপন্ডিং অ্যাকচুয়াল ভ্যালুটা কি, দ্যাট ইউ হ্যাভ টু প্রিন্ট। বোঝা গেল? এতদিন অব্দি অ্যারের ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, অ্যারের ক্ষেত্রে মানে অ্যারের নেম, ধরে নাও যদি সেটার নাম হয় কালার, তাহলে কালার 0, কালার 1, কালার 2, কালার 3, মানে ইন্ডেক্স দিয়ে আমি সেটাকে প্রিন্ট করাতে পারতাম। নাও এটাকে আমায় কি দিয়ে করতে হবে। পরের দিন আমি তোমাদের যে মানে জিনিসগুলো জিজ্ঞেস করব ক্লাসে, সেটা হচ্ছে লিস্ট, ম্যাপ আর সেট, এর ওপরে অ্যাপেক্স এর যতগুলো ফাংশন বা মেথড আছে, লুক ইনটু অল অফ দেম। আমি পরের দিন ক্লাসে আগে জিজ্ঞেস করব যে কোন মেথডটা দিয়ে আমরা কি করতে পারি এন্ড হাউ টু ইউজ ইট। ঠিক আছে? দ্যাট ইজ দ্য অ্যাসাইনমেন্ট ফর দিস উইক। আমার কাছে লিস্ট আছে, আমাকে জানতে হবে লিস্টটা ব্ল্যাঙ্ক বা এমটি কিনা, বা লিস্টটা নাল কিনা। তো সেক্ষেত্রে আমি কোন মেথড ইউজ করব। আমাকে জানতে হবে একটা স্পেসিফিক কি এর ভ্যালু একটা ম্যাপে আছে কিনা। ঠিক আছে? ম্যাপের ভ্যালু প্র্যাকটিক্যালি কোথায় কাজে লাগে বলো তো? ধরে নাও তোমার একটা ম্যাপ, মানে তুমি একটা ওরকম ম্যাপ নিয়েছো, সেই ম্যাপের মধ্যে আছে হচ্ছে তোমার কি বলে, ম্যাপের মধ্যে আছে হচ্ছে অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টের যে আইডি উইল অলওয়েজ বি ইউনিক, রাইট? তার মানে সেই ম্যাপের কিটা যদি তোমার আইডি হয়, আর ম্যাপের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি তোমার গোটা অ্যাকাউন্ট রেকর্ড হয়, তাহলে তোমাকে একটা স্পেসিফিক অ্যাকাউন্টের সঙ্গে আইডেন্টিফাই, মানে কিছু যদি তোমাকে পেতে হয়, জাস্ট তোমার অ্যাকাউন্টের আইডিটা জানলেই হবে, তাহলে তুমি সেই ম্যাপের থেকে ওইখানে গেট করতে পারবে। তো এই মেথডগুলো, যে মেথডগুলো লিস্টের সঙ্গে, সেটের সঙ্গে এবং ম্যাপের সঙ্গে আছে, তার প্রত্যেকটা মেথড পরের দিন ভালো করে দেখে আসবে, বুঝে আসবে। আমি নেক্সট ডে ক্লাসে এটা আগে জিজ্ঞেস করব। স্যার ওটা ওই কন্টেন্টস কি দিয়ে আমরা ওটা করতে পারি না? কোনটা? কন্টেন্টস কি দিয়ে ওই যে ম্যাপটা মানে আইডি গুলো কন্টেন্টস কির মধ্যে স্টোর করে তারপর ওখান থেকে কি সেট দিয়ে তো আমরা ওটা পার্টিকুলার আউটপুটটা পেতে পারি। কন্টেন্টস কি কন্টেন্টস ম্যাপের মধ্যে, মানে কন্টেন্টস কি বলে কোনো মেথড আছে নাকি? কি সেট, সরি হ্যাঁ, কি সেট কি দিয়ে সেট, তুমি, কি হ্যাঁ কি সেট দিয়ে সেটের তুমি, মধ্যে কি সেটের থেকে কন্টেন্টস কিটা ইয়ে করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু তুমি কন্টেন্টসটা এক্সাক্ট ভ্যালু দেবে না, মানে সিমিলার না, ভ্যালু দেবে। কন্টেন্টস কি করা মানে তোমার একটা স্পেসিফিক কি ওই ম্যাপের যে কি সেট আছে তার মধ্যে এক্সিস্ট করে কিনা সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। এই বোঝা গেল? হ্যাঁ মানে ধরে নাও তোমার একটা লিস্টের, একটা ম্যাপের মধ্যে 10টা অ্যাকাউন্ট আছে, তুমি কোনো একটা মানে ওই আইডি দিয়ে যদি চেক করতে চাও যে আমার ম্যাপের মধ্যে কি এই ভ্যালুটা এক্সিস্ট করছে, তার জন্য তুমি ওই কাজটা করতে পারো, যে আমার কাছে কি ভ্যালুটা আমি জানি,
সেটা হচ্ছে যে কি এর থেকে আমি ওটাকে কন্টেন্স করে চেক করতে পারি যে এটা এর মধ্যে এক্সিস্ট করে কিনা। তো এরকম যা যা মেথড আছে সেই মেথড গুলো সবকটা ভালো করে দেখে আসবে, বিকজ নেক্সট ডে আমি আগে সেটা ধরবো। তারপরে আমি যে জায়গাটায় যাব নেক্সট উইকে সেটা হচ্ছে যে বেসিক মানে যে থিওরিটিক্যাল পার্ট গুলো আমরা এখনো করিনি, যেমন ধরো হোয়াট ইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং, এই জিনিসগুলো আমরা দেখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে বেসিক যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলোকে আমি নেক্সট ডে ওভারঅল একবার দেখব। দেন তোমাদেরকে যে জিনিসটা দেখাতে হবে আমায় সেটা হচ্ছে যে টেস্ট ক্লাস। আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি টেস্ট ক্লাস লেখাটা শেখাতে চাই, বিকজ টেস্ট ক্লাসটা লিখতে শিখলে তোমরা নিজেরা হ্যান্ডস অন যে ক্লাসগুলো এখনো অব্দি লিখেছো সেগুলো টেস্ট ক্লাস কি করে তোমরা লিখবে এবং সেখান থেকে কি করে আইডেন্টিফাই করবে উইদাউট এক্সিকিউটিং। তুমি অ্যানোনিমাসে এক্সিকিউট করে রেজাল্ট দেখে সবসময় তো আইডেন্টিফাই করতে পারবে না। এটার জন্য একটা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট মানে মেথোডোলজি হয়। সেটাকে মানে সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেমন যে ইউনিট দিয়ে যাওয়ায় করা যায় সেরকমই এখানে টেস্ট ক্লাস বলে একটা কনসেপ্ট আছে। টেস্ট ক্লাসের মধ্যে আমরা কি করি, আমরা এনভায়রনমেন্টের ডেটার ওপর ডিপেন্ড করব না, আমরা নিজেদের মতো করে ডেটা তৈরি করব, করে নিয়ে সেই ডেটার ওপরে আমি যদি আমার মানে ফাংশন মেথড এই জিনিসগুলোকে সেই ডেটার ওপর দিয়ে এক্সিকিউট করি তাহলে আমার কি পোটেনশিয়াল আউটকাম হওয়ার কথা সেই পোটেনশিয়াল আউটকাম গুলো আমার আসছে কিনা এটা চেক করে নেব। তাহলে আমার বিজনেস ফাংশনালিটি এবং কোডের লজিক দুটোই আমার কিন্তু চেক হয়ে যায়। তো এই জিনিসটা আমরা এর পরে করব, আগে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারটা বুঝবো। মানে এখনো অবধি আমরা খুব বেসিক জিনিসগুলো শিখেছি, এবার কিন্তু আমরা আস্তে আস্তে একটু ডিপে যাব। এতদিন অবধি যে জিনিসগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, ইফ কি করে লেখে, ফর কি করে লেখে, সেগুলোর ইউটিলিটি কিরকম হয়, আমার সিঙ্গেল থেকে একটু কমপ্লেক্স ডেটা টাইপ মানে কালেকশন ডেটা টাইপ হলে ব্যাপারটা কিরকম হয়, সেই জিনিসগুলো আমরা এখনো অবধি দেখেছি। এরপরে আমরা কি দেখব, আমরা জাস্ট দেখব যে এইগুলোর পরে মানে কনসেপচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার গুলো কি কি সেটা একদিনে দেখে নেব, মোটামুটি হাই লেভেলে। সবকিছু খুব ডিটেলে ইউজ হয় না অ্যাপেক্সে, করতে করতে শিখে যাবে যদি করতে হয়। দ্বিতীয় সেকেন্ড যে জিনিসটা আমরা তারপরেই শিখবো সেটা হচ্ছে যে টেস্ট ক্লাস, হাউ টু রাইট টেস্ট ক্লাস। ঠিক আছে, টেস্ট ক্লাস লেখার জন্য এখনো অবধি আমরা যেটুকু শিখেছি টেস্ট ক্লাস লেখার জন্য এর থেকে বেশি অ্যাপেক্স এর নলেজের দরকার হয় না। এই নলেজটা থাকলেই মোটামুটি মানে জাস্ট একটু অবজেক্টের কনসেপ্ট এবং অবজেক্টের রেকর্ড প্রিপারেশন কি করে করা যায় এটা হলেই তোমরা মানে টেস্ট ক্লাস লিখতে পারো। ঠিক আছে, কারুর কোনো প্রশ্ন?